হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কমফোর্ট স্টাডি তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024কে টার্গেট করে রয়েছো, তোমাদের জন্য এই কমফোর্ট স্টাডি ইউটিউব চ্যানেলেই কিন্তু জীবন বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমাদের টপিক হলো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট। এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য এবং চ্যাপ্টারটি অনেক বড়। ঠিক আছে, তাই আমরা এটিকে দুটি ভাগে ভাগ করেছি। আমরা আজকে পার্ট 1 দেখব, পরের দিন পার্ট 2 দেখব। আজকে আমরা 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্ট্যান্ট। আর ভিডিওর শেষে তোমাদের আমি বলে দেবো যে এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক কোনটা, যেখান থেকে বিগত বছরে 2 থেকে 3টি কোশ্চেন এসেছে। তোমাদের এক্সামই হয়েছে 3 বছর, 2 থেকে 3টি কোশ্চেন এসেছে। ঠিক আছে, কোন পার্ট থেকে সেটাও আমি এই ভিডিওতেই তোমাদের আজকে বলবো। চলো দেখি আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন শুরু করার আগে বলি, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করে না থাকো, তাহলে সেখানে অবশ্যই জয়েন করো এবং এই ক্লাস পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তোমরা এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করবে। এছাড়াও যদি তোমাদের এক্সাম রিগার্ডিং কোনো কোশ্চেন থেকে থাকে বা নিজেদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই সমস্ত প্রশ্ন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করতে পারো, আমরা সেগুলো সলভ করে দেবো। বোঝা গেল? এগুলো লিঙ্ক, সবগুলো লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে খুব সহজেই জয়েন হতে পারবে। চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। দেখো, এখানে প্রথম প্রশ্ন বলেছে একটি সম্পূর্ণ সমাঙ্গ মুক্ত দল ফুল হলো। অপশান দেওয়া আছে ধূত্র, বক, কুমড়ো নাকি জবা। দেখো, সবার প্রথমে আমরা সম্পূর্ণ এবং সমাঙ্গ ফুল কী হয় সেটা জেনে নেব। সম্পূর্ণ ফুল হলো সেই সমস্ত ফুল যে সমস্ত ফুলে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক এই 4টি স্তবকই বর্তমান। আর সমাঙ্গ ফুল কি? সমাঙ্গ ফুল হলো যেসব ফুলের প্রতিটি স্তবকের অংশগুলি কী হবে, আকৃতিগতভাবে একই হবে বা একই রকম দেখতে হবে, ঠিক আছে, বা প্রায় সমান হবে, সেই সমস্ত ফুলকে আমরা সমাঙ্গ ফুল বলবো। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে একটি সম্পূর্ণ সমাঙ্গ মুক্ত দল অর্থাৎ দলগুলো যে আছে, পাপড়িগুলো যে আছে, সেই পাপড়িগুলো কী হবে, আলাদা আলাদা হবে, মুক্ত হবে। ঠিক আছে, মুক্ত দল ফুল হলো। সঠিক উত্তর কী হবে? তোমরা নিজেরাই আগে আনসার বের করবে, তারপরেই সলিউশন দেখবে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি, জবা। দেখো, জবা ফুল যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে এটা হলো জবা ফুল। এই যে দলগুলো রয়েছে, এই দলগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা হয়, তোমরা এগুলো আলাদা আলাদা করে খুলে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে জবা ফুল হলো একটি সম্পূর্ণ সমাঙ্গ এবং মুক্ত দল ফুল। নেক্সট কোশ্চেন দেখি। বলেছে 2 নম্বর প্রশ্ন, একটি সম্পূর্ণ সমাঙ্গ যুক্ত দল ফুল হলো। দেখো, সম্পূর্ণ হবে, সমাঙ্গ হবে, জানি কি, আর হলো যুক্ত দলগুলো বা পাপড়িগুলো কী হবে, যুক্ত হবে। অপশান দেওয়া আছে জবা, ধূত্র, বক নাকি কুমড়ো। তো সঠিক উত্তর হয়ে যাবে ধূত্র। ঠিক আছে, ছবিটি দেখলে তোমরা বুঝতে পারবে যে দলগুলো কিন্তু যুক্ত অবস্থায় রয়েছে। এই দেখো, দল যেগুলো রয়েছে যুক্ত অবস্থায়, এটা একটা দল, এটা একটা দল, এই দুটো দল কি এখানে যুক্ত অবস্থায় রয়েছে। ঠিক আছে, আলাদা আলাদা নয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ধূত্র। নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে একটি অসমাঙ্গ এবং উভলিঙ্গ ফুল। অসমাঙ্গ কী হবে? সমাঙ্গের বিপরীত, মানে যে 4টি স্তবক আছে প্রতিটি স্তবক কী হবে না, একই রকম দেখতে হবে না বা সমান হবে না। ঠিক আছে, আর উভলিঙ্গ বলেছে যে 2 লিঙ্গই থাকবে, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোই একটি ফুলের মধ্যেই বর্তমান। ঠিক আছে, অপশান দেওয়া আছে অপরাজিতা, কুমড়ো, ধূত্র নাকি জবা। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, অপরাজিতা। তাহলে অপরাজিতা এটি অসমাঙ্গ ও উভলিঙ্গ ফুল। দেখি ছবি দেখি। দেখো, এই হলো অপরাজিতা ফুল, আমরা সকলেই চিনি। এখানে দেখো, এই পাপড়িটি বড় আর এই পাপড়িটি কী হয়, ছোট। তাহলে দুটো কি একই বা প্রায় সমান? না, সমান না। তাই আমরা অপরাজিতা ফুলকে কি বলবো? অসমাঙ্গ ফুল বলবো। আর অপরাজিতা ফুলের মধ্যেই পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুই বর্তমান, তাই আমরা অপরাজিতা ফুলকে উভলিঙ্গ ফুলও বলে থাকি। নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে একটি অসম্পূর্ণ সমাঙ্গ একলিঙ্গ ফুল হলো। অসম্পূর্ণ হতে হবে, সমাঙ্গ হতে হবে, একলিঙ্গ হতে হবে, ঠিক আছে, এমন একটি ফুল। অপশান দেওয়া আছে জবা, ধূত্র, কুমড়ো নাকি অপরাজিতা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কুমড়ো। তাহলে কুমড়ো ফুল একটি অসম্পূর্ণ ফুল, সমাঙ্গ ফুল এবং একলিঙ্গ ফুল। এই ফুলের মধ্যে একটি মাত্র লিঙ্গই বর্তমান। এই হলো কুমড়ো ফুল। ছবি তোমরা দেখে নাও যারা যারা দেখোনি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। 5 নম্বর প্রশ্ন বলেছে নিচের যেটি উভলিঙ্গ ফুল নয়। নিচের কোনটি উভলিঙ্গ ফুল নয়? সব ফুলগুলোই উভলিঙ্গ, একটি ফুল আছে যেটি উভলিঙ্গ নয়। অপশান দেওয়া আছে ধূত্র, রজনীগন্ধা, বক নাকি লাউ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লাউ। ঠিক আছে, নিচের এই লাউ যে ফুল রয়েছে, লাউ ফুল কিন্তু উভলিঙ্গ ফুল নয়, এটার মধ্যে একটি মাত্র লিঙ্গ বর্তমান থাকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, জবা ফুলের গর্ভমুণ্ডের সংখ্যা হলো, ইম্পর্ট্যান্ট, স্টমাক দিয়ে রাখবে, জবা ফুলের গর্ভমুণ্ডের সংখ্যা হলো বা স্টিগমার সংখ্যা
কয়টি? অপশান দেওয়া আছে 2টি, 3টি, 5টি নাকি অসংখ্য। আশা করছি তোমরা সকলেই আনসার পিক করেছো এবং সঠিক উত্তরই দিয়েছো। অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, জবা ফুলের গর্ভমুণ্ডের সংখ্যা হলো 5টি। নেক্সট ছবিতেই দেখব, এই দেখো এগুলো এক একটা হলো গর্ভমুণ্ড বা স্টিগমা, যেখানে কি পরাগ রেণু এসে পড়ে আর তার ফলে কি হবে? ফার্টিলাইজেশন হবে। ঠিক আছে, এখান থেকে পরাগ নালীর মাধ্যমে ডিম্বাশয়ে যাবে। ডিম্বাশয়ে যখন পরাগ রেণু গিয়ে ডিম্বকের সাথে মিলিত হবে তখন কি হবে? ফার্টিলাইজেশন হবে। তাহলে এটাকেই আমরা কি বলবে থাকবো? গর্ভমুণ্ড। যদি তোমরা দেখতে যাও তাহলে বাড়ির পাশে কোনো গাছ থেকে জবা ফুল নিয়ে তোমরা কিন্তু খুব সহজেই দেখতে পারবে যে এখানে 5টি গর্ভমুণ্ড বর্তমান। নেক্সট 7 নম্বর প্রশ্ন বলেছে জবা ফুলের বৃত্তাংশের সংখ্যা হলো। জবা ফুলে কয়টি বৃত্তাংশ দেখা যায়? দেখো বৃত্তাংশ হলো এই যে সবুজ সবুজ পাপড়ির মতন দেখা যাচ্ছে, এগুলোকে আমরা বৃত্তাংশ বলে থাকি। জবা ফুলে এই বৃত্তাংশ কয়টি থাকে? অপশান দেওয়া হচ্ছে 3টি, 4টি, 5টি নাকি 6টি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশান সি, 5টি। ঠিক আছে, জবা ফুলে বৃত্তাংশের সংখ্যা 5টি। এখানে 2টো দেখানো হয়েছে আর ওই সাইডে 3টে আরও আছে। তোমরা এটাও চেক করতে পারো, যদি একটি জবা ফুলকে নিয়ে দেখো সেখানে 5টি বৃত্তাংশ পাবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখব, পুষ্পপুট দেখা যায় যে ফুলে সেটি হলো। পুষ্পপুট দেখা যাবে কোন ফুলে? অপশান দেওয়া হচ্ছে রজনীগন্ধা, ধূত্র, সূর্যমুখী নাকি জবা। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, রজনীগন্ধা। রজনীগন্ধা ফুলে পুষ্পপুট দেখা যায়। এবারে পুষ্পপুট একটু নতুন নাম মনে হচ্ছে, পুষ্পপুট দেখি কি। দেখো বলেছে কোনো কোনো ফুলে বৃতি এবং দলমণ্ডল পৃথক স্তবকে না থেকে মিলিতভাবে একটি স্তবক গঠন করে, একে আমরা পুষ্পপুট বলে থাকি। ঠিক আছে, বৃতি এবং দলমণ্ডল এই দুটো আলাদা আলাদাভাবে না থাকে, এরা একই সাথে থাকে, মিলিতভাবে থাকে বা মিলিতভাবে একটি স্তবক গঠন করে, একেই আমরা পুষ্পপুট বলে থাকি। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে সুপারি, নারকেল আর হলো টিউলিপ। দেখো আমি এই আগের ছবিটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হলো আমাদের বৃতি বা বৃত্তাংশ আর এটা হলো দলমণ্ডল। এই দলমণ্ডলের সাথে যদি বৃতি একসাথে যুক্ত হয়ে একটি স্তবক তৈরি করে তাহলে সেই স্তবকটাকেই আমরা কী বলবো? পুষ্পপুট। এখানে কিন্তু বৃতি এবং দলমণ্ডল দুটো আলাদা আলাদা আছে, আর যার ক্ষেত্রে পুষ্পপুট দেখা যাবে সেখানে কিন্তু বৃতি এবং দলমণ্ডল একই সাথে যুক্ত হয়ে একটি নতুন স্তবক গঠন করবে, যাকেই আমরা পুষ্পপুট বলে থাকি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 9 নম্বর প্রশ্ন বলেছে নিচের যেটি গর্ভকেশর চক্রের অংশ নয় সেটি হলো। অপশান দেওয়া আছে গর্ভমুণ্ড, দ্বন্দ্ব, পরাগ নাকি ডিম্বক। এই 4টি অপশানের মধ্যে কোনটি গর্ভকেশর চক্রের অংশ নয়? খুব ইজি কোশ্চেন, সঠিক উত্তর এটারও হয়ে যাবে অপশান সি, পরাগ। পরাগ গর্ভকেশর চক্রের অংশ নয়, এটি হলো পুংকেশর চক্রের অংশ। আর গর্ভমুণ্ড, গর্ভদ্বন্দ্ব আর ডিম্বক এগুলো সবগুলোই গর্ভকেশর চক্রের অংশ। ঠিক আছে, দেখো এখানে বলেছে গর্ভকেশর ফুলের চতুর্থ স্তবক। গর্ভকেশর হলো ফুলের চতুর্থ স্তবক। 4টি স্তবক দেখা যায় ফুলে, তার মধ্যে চতুর্থতম স্তবকটি হলো গর্ভকেশর। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয়। একটি গর্ভপত্রের 3টি অংশ। ঠিক আছে, গর্ভপত্র যে রয়েছে সেই গর্ভপত্রের আবার 3টি অংশ কী কী? গর্ভাশয়, গর্ভদ্বন্দ্ব আর হলো গর্ভমণ্ডল। গর্ভাশয়ের ভেতরে ডিম্বক সাজানো থাকবে, ডিম্বকে থাকবে স্ত্রী জননকোষ অথবা ডিম্বাণু। এরা পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। কারা? গর্ভকেশর। পুংস্তবক যেরকম সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে সেরকম গর্ভকেশরও কিন্তু সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। ঠিক আছে, নেক্সট দেখি 10 নম্বর প্রশ্ন। দেখো এখানে সব কোশ্চেনই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসা হয়েছে, তার মধ্যে থেকেও আমি কিছু কোশ্চেন স্টারমার্ক দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, যেগুলো তোমরা অবশ্যই এক্সামে যাওয়ার আগে দেখে যাবে। তো এখনও পর্যন্ত তোমরা যদি ভিডিওটি লাইক করোনি তোমরা অবশ্যই লাইক করবে, তারপর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু অবশ্যই দাবিয়ে রাখবে, কারণ এখন কিন্তু তোমাদের জন্য লাগাতার ক্লাস আসবে এই চ্যানেলে। ঠিক আছে, আর তোমাদের ভিডিও শেষে, ক্লাস দেখার শেষে একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে 30টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হবে, এই 30টি প্রশ্নের মধ্যে তোমার কতগুলো ঠিক হলো সেটা কিন্তু তুমি অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা তোমাদের কাজ থাকলো সবার শেষে, ক্লাস দেখার শেষে। বোঝা গেল? চলো কোশ্চেনে ফিরে যাই। দেখো 10 নম্বর প্রশ্ন বলেছে উপবৃত্তি দেখা যায়। অপশান হচ্ছে বক ফুলে, জবা ফুলে, মটর ফুলে নাকি ধূত্র ফুলে। এই যে আমরা পড়েছি সবুজ অংশটা, এটাকে আমরা বলি বৃতি। আর বৃতির পরে যে রয়েছে এই যে অংশগুলো, এগুলোকে আমরা কি বলে থাকি? উপবৃতি। এই উপবৃতি কার মধ্যে দেখা যাবে? বক ফুলে, জবা ফুলে, মটর ফুলে নাকি ধূত্র ফুলে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জবা ফুলে। দেখেছো জবা ফুল তোমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। তাহলে আজকেই যাবে একটা জবা ফুল হয় গাছ থেকে তুলে নিয়ে আসবে, নয়তো বা গাছেই তোমরা যদি নিচে থাকে সহজে দেখতে পারবে। এই উপবৃতি, বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর এই সব কিছুই তোমরা যদি নিজের চোখে সামনে দেখে নাও তাহলে কিন্তু এক্সামে গিয়ে কোনো রকম ভুল হবে না তোমাদের। ঠিক আছে, আর জবা ফুল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পরে 11 নম্বর প্রশ্ন দেখি, নিষিক্ত ডিম্বাণু পরিবর্তিত হয়ে গঠন করে।
নিষিক্ত ডিম্বাণু পরিবর্তিত হয়ে কি গঠন করবে? ভ্রূণ, বীজ, ডিম্বক নাকি ফল? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ, ভ্রূণ। ঠিক আছে, নিষিক্ত ডিম্বাণু পরিবর্তিত হয়ে তৈরি করবে ভ্রূণ, আর ডিম্বক পরিণত হয় কিসে? বীজে। নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে, যদি পরাগনালী ডিম্বক রন্ধ্র পথে ডিম্বকে প্রবেশ করে তাহলে তাকে বলা হয়? ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল বলা হয়, মাইক্রোপাইলের রিজিয়ন। ঠিক আছে, এটাকে আমরা ডিম্বক রন্ধ্র বলে থাকি। যদি পরাগনালী, এই যে পোলেন টিউব বা পরাগনালী, যদি ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ডিম্বকে প্রবেশ করে তাহলে তাকে আমরা কি বলবো? অপশান দেওয়া আছে মিজোগ্যামি, পোরোগ্যামি, চ্যালাজোগ্যামি নাকি কোনোটি নয়। ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আসতেই পারে, আর আসলে কিন্তু এটা একটু টাফ কোশ্চেন ধরা হবে। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, পোরোগ্যামি। ঠিক আছে, তাহলে যদি পরাগনালী ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ডিম্বকে প্রবেশ করে তাহলে তাকে আমরা পুরোগামী বলে থাকি। নেক্সট দেখবো কি আছে, 13 নম্বর প্রশ্ন বলেছে, ফুলের আনুষঙ্গিক স্তবক হলো? আনুষঙ্গিক মানে কি? আনুষঙ্গিককে আমরা সাহায্যকারীও বলতে পারি, আনুষঙ্গিক অথবা সাহায্যকারী স্তবক। ফুলের আনুষঙ্গিক বা সাহায্যকারী স্তবক হলো, অপশন দেওয়া আছে বৃতি ও স্ত্রীস্তবক, পুংস্তবক ও স্ত্রীস্তবক, পাপড়ি ও বৃতি নাকি পাপড়ি এবং পুংস্তবক। ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখলাম। সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, পাপড়ি ও বৃতি। পাপড়ি এবং বৃতি এই দুই হলো ফুলের আনুষঙ্গিক অথবা সাহায্যকারী স্তবক। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন বলছে, ভ্রূণাণু ও জাইগটের ক্রোমোজোম সংখ্যা কত? ভ্রূণাণু অথবা জাইগট। ঠিক আছে, দুটি গ্যামেট যখন মিলিত হবে, গ্যামেট মিলনের ফলেই কিন্তু জাইগট তৈরি হয়। তাহলে এক একটা গ্যামেট হয় এন, তাহলে দুটি গ্যামেট মিলিত হয়ে জাইগট তৈরি করে। এই জাইগটের ক্রোমোজোম সংখ্যা কত হবে? অপশান দেওয়া হচ্ছে এন, 2n, 3n নাকি 4n। খুব সহজ, দুটো গ্যামেটের মিলনের ফলে যদি জাইগট তৈরি হয় আর দুটি গ্যামেট যদি এন হয় তাহলে দুটো গ্যামেট যুক্ত করলে কী হবে? 2n। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 2n। জাইগটের ক্রোমোজোম সংখ্যা হবে 2n। নেক্সট 15 নম্বর প্রশ্ন বলছে, ফুলের বৃতি এবং দলমণ্ডল না থাকলে তাকে কি বলা হয়? অপশান দেওয়া হচ্ছে একলিঙ্গ পুষ্প, উভলিঙ্গ পুষ্প, নগ্ন পুষ্প নাকি আদর্শ ফুল। ফুলের বৃতিও থাকবে না, দলমণ্ডলও থাকবে না। দেখো, আমাদের ক্ষেত্রে জামা কাপড় যেরকম, ফুলের ক্ষেত্রে বৃতি আর দলমণ্ডল সেরকম। আমাদের যদি জামা কাপড় ছাড়া একজন কেউ দাঁড়িয়ে থাকে তাহলে তাকে আমরা কি বলবো? ফুলের ক্ষেত্রেও যার বৃতি এবং দলমণ্ডল থাকবে না তাকেও আমরা কিন্তু তাই বলবো। তাহলে অপশান তোমাদের কি হয়ে যাবে? সঠিক উত্তর সি, নগ্ন পুষ্প। ঠিক আছে, ফুলের যদি বৃতি এবং দলমণ্ডল উভয়ই না থাকে তাহলে আমরা তাকে নগ্ন বলবো, আর নগ্ন ফুল যেহেতু তাই আমরা নগ্ন পুষ্প বলবো। 15 নম্বর গেল, এবারে 16 নম্বর দেখব। বলেছে, একটি সম্পূর্ণ ফুলের স্তবক সংখ্যা হলো? সম্পূর্ণ ফুল যার মধ্যে 4টি স্তবকই বর্তমান, সেই সমস্ত ফুলকে আমরা সম্পূর্ণ ফুল বলে থাকি। আমি আনসারটাই বলে দিলাম। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি। ঠিক আছে, সম্পূর্ণ ফুলের স্তবক সংখ্যা হলো 4টি। কি কি? বৃতি, দলমণ্ডল, পুংস্তবক আর হলো স্ত্রীস্তবক। এই 4টি স্তবক যে ফুলের মধ্যে থাকবে সেই ফুলকেই আমরা সম্পূর্ণ ফুল বলে থাকি। 17 নম্বর প্রশ্ন দেখব। আচ্ছা, এখানে দেখো লেখা আছে, সম্পূর্ণ ফুলের 4টি স্তবক, একটা হলো বৃতি, দলমণ্ডল, পুংস্তবক আর হলো স্ত্রীস্তবক। বোঝা গেল? নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে, একই প্রজাতির কোনো উদ্ভিদের একটিতে পুষ্প এবং অপর একটি উদ্ভিদে যদি স্ত্রী পুষ্প জন্মায় তাহলে তাকে আমরা কি বলবো? প্রজাতি একই হবে, ধরো আম গাছ, দুটো আম গাছই রয়েছে। এবারে একটি আম গাছে পুংপুষ্প, আরেকটি আম গাছে যদি স্ত্রী পুষ্প জন্মায় তাহলে আমরা সেই উদ্ভিদ দুটোকে কি বলবো? এক প্রতিসম, সহবাসী, উভলিঙ্গ নাকি ভিন্নবাসী। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি, ভিন্নবাসী। ভিন্ন ভিন্ন উদ্ভিদে রয়েছে তাই আমরা তাকে কি বলবো? ভিন্নবাসী। ঠিক আছে, পুংপুষ্প একটি গাছে থাকবে আর স্ত্রী পুষ্প আরেকটি গাছে থাকবে, তাহলে আমরা তাকে কি বলবো? ভিন্নবাসী উদ্ভিদ বলবো। নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে, পুষ্পপুটের প্রতিটি খণ্ডাংশকে বলা হয়? পুষ্পপুট আমরা বললাম, যদি বৃতি এবং দলমণ্ডল একসাথে যুক্ত হয়ে একটি স্তবক তৈরি করে তাহলে তাকে আমরা পুষ্পপুট বলবো। আর এই পুষ্পপুটের প্রতিটি খণ্ডাংশকে আমরা কি বলবো? অপশান হচ্ছে টেপল, পেটাল, বৃতি নাকি বৃত্তাংশ। ইম্পর্টেন্ট। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? নিজেরা আগে আনসার বের করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, টেপল। ঠিক আছে, দেখো আমি যেভাবে বলছি সেভাবেই ঠিকঠাক তোমরা করছো তো? নিজেরাই আগে আনসার বের করছো তারপরেই সলিউশন দেখছো? যদি না দেখো তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না এই ক্লাসগুলো দেখার। ঠিক আছে, এখন তুমি যতগুলো পড়েছো সব কিছু পড়া এখন রিভাইজ করার টাইম। আর রিভাইজ করবে কীভাবে? কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে। বোঝা গেল? তাই নিজেরাই আগে আনসার পিক করবে, ভুল হলে সেটাকে ভালো মতো দেখবে, আবার পড়বে, আর যদি ঠিক হয় তাহলে তো তুমি পেয়েই গেলে, তোমার জানা আছে। চলো দেখি নেক্সট কোশ্চেন বলেছে কি, 19 নম্বর প্রশ্ন, শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করে? এই যে শিশু উদ্ভিদগুলো যে রয়েছে এই শিশু উদ্ভিদগুলোকে খাদ্য সরবরাহ করবে কে?
অপশান দেওয়া আছে বীজপত্র, জল, মাটি নাকি বাতাস। সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশান এ বীজপত্র। ঠিক আছে, শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করে বীজপত্র। নেক্সট 20 নম্বর প্রশ্ন বলেছে ডিম্বক নাভির ওপরে যে সূক্ষ্ম ছিদ্র থাকে তার নাম। ডিম্বক নাভির ওপরে যে সূক্ষ্ম ছিদ্র থাকবে তার নাম। অপশান দেওয়া আছে পত্ররন্ধ্র, ডিম্বক রন্ধ্র, ভ্রূণাক্ষ নাকি পর্ব। দেখো এটা যদি আমাদের জানা নাও থাকে তবুও আমরা কিন্তু অপশানগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা আনসার। যেহেতু বলেছে ছিদ্র তাই রন্ধ্র তো থাকবেই। ঠিক আছে, অক্ষ হবে না, ভ্রূণাক্ষ মানে অক্ষ, অক্ষ তো হবে না, পর্বও হবে না, পর্ব কাণ্ডের মধ্যে দেখা যায়, ভুল। এবারে পত্ররন্ধ্র নাহলে ডিম্বক রন্ধ্র, এই দুই মধ্যে এক হবে। এবার এখানে বলেছে ডিম্বক নাভির ওপরে, আর আমাদের এখানে দেওয়া আছে পত্ররন্ধ্র, পাতার সাথে কোনো সম্পর্ক নেই ডিম্বকের। সঠিক উত্তর কী হয়ে যাবে আমাদের অপশান বি, ডিম্বক রন্ধ্র। তাহলে ডিম্বক নাভির ওপরে যে সূক্ষ্ম ছিদ্র থাকে তাকে আমরা ডিম্বক রন্ধ্র বলে থাকি। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি দাবিয়ে দাও। ঠিক আছে, আর ভিডিওটি লাইক করবে, শেয়ার করে দেবে এবং অবশ্যই কমেন্টে জানাবে তোমার কীরকম লাগলো। চলো দেখি নেক্সট কোশ্চেন কী বলেছে। 21 নম্বর প্রশ্ন বলেছে স্বপরাগযোগ সম্পন্ন একটি উদ্ভিদ হলো। স্বপরাগযোগ সম্পন্ন একটি উদ্ভিদ। অপশান দেওয়া আছে লাউ, কুমড়ো, জবা নাকি কোনোটিই নয়। স্বপরাগযোগ বলতে নিজের মধ্যেই পরাগযোগ হবে এমন একটি উদ্ভিদ। অপশান দেওয়া আছে লাউ, কুমড়ো, জবা কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে আগে নিজেরাই বের করো। সঠিক উত্তর হয়ে যেত অপশান সি, জবা। ঠিক আছে, কারণ জবার মধ্যে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র উভয়ই বর্তমান থাকে, তাহলে জবা একটি উভলিঙ্গ ফুল, তাই জবার মধ্যে কিন্তু স্বপরাগযোগ সম্পন্ন হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। বলেছে 22 নম্বর প্রশ্নে বলেছে পাখির সাহায্যে পরাগযোগকে বলা হয়। এখন আসলো এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট টপিকের উপরে, সেটা হলো পরাগ মিলন। এই পরাগ মিলন যা কোশ্চেন এসেছে সবগুলো কিন্তু এই পরাগ মিলনের থেকেই এসেছে। তাহলে এই পার্টটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এএনএম জিএনএম 2024-এর জন্য। এখান থেকে কোশ্চেন কিন্তু আসতেই পারে। তাহলে পাখির সাহায্যে পরাগযোগকে বলা হয়। অপশান আছে এন্টোমোফিলি, অর্নিথোফিলি, সাইকোফিলি নাকি অ্যানথ্রোপোফিলি। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, অর্নিথোফিলি। ঠিক আছে, পাখির সাহায্যে যে পরাগযোগ হয় সেই পরাগযোগকে আমরা অর্নিথোফিলি বলে থাকি। নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে একটি পক্ষী পরাগী পুষ্প হলো। ঠিক আছে, কোন ফুলে পাখির সাহায্যে পরাগ মিলন ঘটে। অপশান আছে পাতাঝিঝি, কদম, শিমুল নাকি ভুট্টা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শিমুল। তাহলে শিমুল হলো একটি পক্ষী পরাগী ফুল, অথবা শিমুল ফুলে পাখির সাহায্যে পরাগ মিলন ঘটে। এটা মাথায় রাখবে, পক্ষী পরাগী ফুলগুলো যে রয়েছে সেই ফুলগুলো সাধারণত বড় আকৃতির হয়। ঠিক আছে, আকৃতিতে অনেক বড় হয়, তাহলে এইভাবেই তোমরা বুঝতে পারবে এখানে শিমুল ফুল কিন্তু সবথেকে বড় ফুল। নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে কীট পতঙ্গের সাহায্যে পরাগযোগকে কী বলা হয়। কীট পতঙ্গ যেমন ধরো মৌমাছি রয়েছে, তারপর মাছি রয়েছে, ঠিক আছে, বিটল, এই সমস্ত কীট পতঙ্গের মাধ্যমে যে পরাগযোগ ঘটে সেই পরাগযোগকে আমরা কি বলে থাকি। অপশান দেওয়া আছে অর্নিথোফিলি, ম্যালাকোফিলি, অ্যানথ্রোপোফিলি নাকি অ্যান্টোমোফিলি। এটাও খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এন্টামোফিলি। তাহলে কীটপতঙ্গের সাহায্যে পরাগযোগকে আমরা এন্টামোফিলি বলে থাকি। এটা মাথায় রাখবে, সবথেকে কোন কীট পতঙ্গের সাহায্যে পরাগ মিলন ঘটে, সেটা আনসার হলো হানি বি বা মৌমাছি। ঠিক আছে, এভাবেও কিন্তু কোশ্চেন আসতেই পারে। নেক্সট 25 নম্বর প্রশ্ন বলেছে একটি বায়ু পরাগী পুষ্প হলো। নিচের কোনটি বায়ু পরাগী পুষ্প, মানে বায়ুর মাধ্যমে সেই ফুলে পরাগ মিলন ঘটবে। অপশান দেওয়া আছে ধান, পাতা শ্যাওলা, আম নাকি শিমুল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ধান। ঠিক আছে, ধান হলো একটি বায়ু পরাগী পুষ্প, শিমুল পড়লাম পক্ষী পরাগী, আর আম হবে পতঙ্গ পরাগী একটি পুষ্প। নেক্সট 26 নম্বর প্রশ্ন বলেছে একটি জল পরাগী পুষ্প হলো, মানে জলের মাধ্যমে পরাগ মিলন ঘটবে কোন ফুলে। অপশান দেওয়া আছে আখ, পাতাঝিঝি, আম নাকি শিমুল। শিমুল আর আম প্রথমেই বাদ দিয়ে দাও, এবারে বাকি থাকলো আখ আর পাতাঝিঝি। এবারে জল পরাগী পুষ্প মানে জল থাকবে সেখানে, জলের মাধ্যমে পরাগরেণু বাহিত হয়ে গিয়ে ফুলের স্টিগমা বা গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত হবে। ঠিক আছে, তাহলে আখের মধ্যে তো সেরকম জলই থাকবে না, মানে আখ যে সমস্ত জায়গায় জন্মায় সেই সমস্ত জায়গায় তো জল সেরকম থাকে না যে আখ গাছ জলের নিচে থাকবে। এখানে দেখো গাছগুলো কিন্তু জলের নিচে রয়েছে, তাই জন্য এখানে জলের মাধ্যমে পরাগ মিলন হয়, কিন্তু আখ গাছে তো তা হয় না। তাহলে অপশান হয়ে যাবে আমাদের কি পাতাঝিঝি। পাতাঝিঝি জলের নিচে থাকে। ঠিক আছে, তাই এটি একটি জল পরাগী পুষ্প। পরের প্রশ্ন বলেছে 27 নম্বর প্রশ্ন একটি পতঙ্গ পরাগী পুষ্প হলো। ঠিক আছে, নিচের কোন ফুলে পতঙ্গের মাধ্যমে পরাগ মিলন ঘটে। অপশান দেওয়া আছে ভুট্টা, ঝাঁঝি, আম নাকি শিমুল। এটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, সঠিক উত্তর কী হবে তোমরা খুব সহজেই বের করতে পারবে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার, আম। আম হলো একটি পতঙ্গ পরাগী ফুল অথবা পুষ্প। নেক্সট 28 নম্বর প্রশ্ন
এবং আমরা শেষের দিকে চলে এসেছি, আর দুটো কোশ্চেন মাত্র রয়েছে। কোন প্রকার পরাগ যোগে বাহকের প্রয়োজন হয়? ঠিক আছে, কোন প্রকার পরাগ যোগে বা পরাগ মিলনে বাহকের প্রয়োজন হবে, অর্থাৎ কোনো একটি মাধ্যমে পরাগ রেণু গিয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে কোন পরাগ যোগে? অপশন দেওয়া আছে ইতর পরাগযোগ, স্বপরাগযোগ, উভয়ই নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হলো ইতর পরাগযোগ। আমি তোমাদের একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো ইতর পরাগযোগ স্বপরাগযোগ কী, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আজকেই দেখাবো, আছে এখানেই। দেখো এই স্লাইডটির কথাই আমি তোমাদের বলছি। ধরো এটা একটা ফুল গাছ, এটা একটা ফুল গাছ, দুটি কি একই প্রজাতির। এবারে এই ফুলের মধ্যে ধরো এই যে এই ফুলটি রয়েছে, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি আগে, দাঁড়াও। হ্যাঁ দেখো, এই ফুলের মধ্যেই ধরো পুংকেশর এবং গর্ভকেশর দুই রয়েছে। ঠিক আছে, তাহলে এই পুংকেশর থেকে পরাগরেণু এসে গর্ভকেশরে পড়তেই পারে, তারপরে যে পরাগ মিলনটা হবে সেটাকে আমরা অটোগ্যামি বলবো। এটাও হতে পারে যে এই ফুলের পরাগরেণু এসে এই ফুলের গর্ভমুণ্ডে পড়লো, তাহলে আমরা সেটাকে কি বলবো? গেইটেনোগ্যামি। আবার এটাও হতে পারে যে এই গাছের এই ফুলের পরাগরেণু এসে এই গাছের এই ফুলের কি গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো, তাহলে সেটাকে আমরা কি বলবো? জিনোগ্যামি। দেখো এখান থেকে এখানে আসতে কিন্তু কোনো বাহকের প্রয়োজন নেই, অথবা এই গাছের এই ফুল থেকে এই ফুলে আসতেও কিন্তু কোনো বাহকের প্রয়োজন নেই। কিন্তু এই ফুল গাছ থেকে এই ফুল গাছে যদি আমার পরাগ রেণুকে স্থানান্তরিত করতে হয়, তাহলে কিন্তু আমার একটি বাহকের প্রয়োজন হবে। তাহলে জিনোগ্যামিতে আমাদের বাহকের প্রয়োজন হয়। ঠিক আছে, ইতর পরাগযোগে আমাদের বাহকের প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট 29 নম্বর প্রশ্ন কি বলেছে? একই প্রজাতিভুক্ত দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়? একই প্রজাতিভুক্ত হবে এবং দুটি উদ্ভিদের ফুলের মধ্যে যদি পরাগযোগ হয়, তাহলে সেই ঘটনাকে আমরা কি বলবো? হোমোগ্যামি, ক্লিস্টোগ্যামি, গেইটেনোগ্যামি নাকি জিনোগ্যামি? মাত্রই দেখলে ছবিতে, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, জিনোগ্যামি। তাহলে দুটি উদ্ভিদের দুটি ফুলের মধ্যে যদি পরাগ মিলন হয়ে থাকে একই প্রজাতিভুক্ত, তাহলে সেই পরাগ মিলনকে আমরা জিনোগ্যামি বলে থাকি। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন বলেছে কোন পরাগযোগের ফলে অপত্য উদ্ভিদে প্রকরণের সম্ভাবনা থাকে? অপশান দেওয়া আছে ইতর পরাগযোগ, আচ্ছা পরাগযোগ এখানে বানানটা ভুল দেওয়া আছে, ইতর পরাগযোগ, স্বপরাগযোগ, উভয়ই নাকি কোনোটি নয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটো স্টার মার্ক দিয়ে রাখবে। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, ইতর পরাগযোগ। তাহলে ইতর পরাগযোগের মাধ্যমে কিন্তু অপত্য উদ্ভিদে প্রকরণ বা মিউটেশনের সম্ভাবনা থাকে, কারণ দুটি আলাদা আলাদা উদ্ভিদ থাকে, দুটি আলাদা আলাদা উদ্ভিদের মধ্যে আলাদা আলাদা জিন থাকবে। এবারে জিনের মধ্যেই যখন দুটি জিন আলাদা আলাদা জিন মিলিত হবে, তখন সেখানে কি দেখা যাবে? মিউটেশন দেখা যাবে অথবা প্রকরণের সম্ভাবনা থাকে। এটা শুধুমাত্র ইতর পরাগযোগেই সম্ভব। এটি ছিল আমাদের আজকের লাস্ট প্রশ্ন। আমরা 30টি প্রশ্ন খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো কোশ্চেনগুলো, এবং যতগুলো এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে তোমরা সেগুলো বুঝতে পেরেছো। শেষে যে এক্সট্রা টপিকগুলো ছিল সেগুলো তোমরা খাতায় তুলে নিয়েছো, এগুলো কিন্তু আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, আশা করছি তোমরা এগুলো সব করেছো। যদি করে থাকো তাহলে খুব ভালো, যদি না করে থাকো তাহলে আরও ভালো। তাহলে চলো এখানেই আজকের ভিডিও আমরা শেষ করছি। ঠিক আছে, তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলোতে তোমরা জয়েন করতে পারো। ক্লাস পিডিএফ তোমরা ক্লাস শেষে অবশ্যই ডাউনলোড করে একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে কিন্তু সব কোশ্চেনগুলো দেখবে যে তোমার মনে থাকবে আর কি। ঠিক আছে, একবার শুধু ভিডিও দেখলেই কিন্তু কোশ্চেনগুলো তোমার মনে থাকবে না। যদি একবার পিডিএফটি পড়ে নাও তাহলে সব কোশ্চেনগুলো দেখবে খুব সুন্দর তোমার মনে আছে। তাহলে তোমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করবে আর একবার দেখে নেবে। তাহলে এখনও পর্যন্ত তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ জানাই। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবে, ভিডিওটিকে শেয়ার করবে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে যারা এএনএম জিএনএম 2024-এর জন্য টার্গেট করে রয়েছে, যাতে তারাও এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে 30টি প্রশ্নের মধ্যে তোমার কয়টি প্রশ্ন সঠিক হলো। আমি কিন্তু সব কমেন্ট তোমাদের দেখব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততদিনের জন্য বাই।